হ্যালো স্টুডেন্ট, আজ আমরা বেস থিওরেম সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা পড়ব স্টেটমেন্ট। যদি a1, a2, a3, an, এখানে এই n সংখ্যক ঘটনা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হয়, তাহলে আমরা কি লিখলাম যে যদি a1, a2, a3 an এই n সংখ্যক ঘটনা পরস্পর পৃথক মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ও সম্পূর্ণ হয়। সম্পূর্ণ মানে হচ্ছে এক্সাস্টিভ। ঠিক আছে, তাহলে এখানে n সংখ্যক ঘটনা আছে, এই n সংখ্যক ঘটনাগুলো পরস্পর পৃথক এবং সম্পূর্ণ, এবং এই ঘটনাগুলির মধ্যে একটি ঘটে, অর্থাৎ এই n সংখ্যক যে ঘটনা আছে এই ঘটনাগুলির মধ্যে একটি অবশ্যই ঘটবে। তাহলে x ঘটনা ঘটেছে এই শর্তে ai ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে বলছে যে x ঘটনা ঘটেছে এই সত্ত্বে ai ঘটনা ঘটার সম্ভাবনা। ai হচ্ছে কি? ai হচ্ছে এই ঘটনাগুলোর মধ্যে যে কোনো একটা ঘটনা। i এর মান কত হবে? 1 থেকে n এর মধ্যে যে কোনো একটা হবে। ঘটনা ঘটার সম্ভাবনা আমরা কি বলি? p অফ ai। এই ঘটনাটা ঘটার সম্ভাবনা নির্ণয় করব, কিন্তু তাহলে কে ঘটে গেছে বলছে? x আগেই ঘটে গেছে, এটা তোমার জানা আছে, x ঘটে গেছে। তাহলে ai বাই x, এটা মানে আমরা জানি নিচে হবে p অফ x আর উপর হবে p অফ ai ইন্টারসেকশন x। তুমি পাশে লিখতে পারো i এর মানটা হচ্ছে 1, 2, 3, n। এবার এখান থেকে তুমি লিখতে পারবে যেটা বেস থিওরেম থেকে আমরা পাই, ওপরে লিখব আমি p অফ ai ইন্টু p অফ x বাই ai, আর নিচে কি লিখব? নিচে লিখব উপরে যেটা লিখলাম, প্রথমে i এর মানটা আমি 1 বসাবো। 1 বসালে যেটা হয় কত হয়? p অফ a1 মানে px, মানে প্রথমে i এর মানে আমি 1 বসাবো, p অফ a1 ইন্টু p অফ x বাই a1 প্লাস, এবার i এর মান 2 বসাবো, p অফ a2 ইন্টু p অফ x বাই a2 প্লাস, এরপরে i এর মান 3 বসাবো। এরকম করে বসাতে যেতে যেতে সবার শেষে i এর মান কী বসাবো? n বসাবো, p অফ an ইন্টু p অফ x বাই an। ঠিক আছে, এটাই হচ্ছে আমার বেস থিওরেম। তাহলে বেস থিওরেম থেকে আমরা কি বলতে পারছি দেখো, যে যদি a1, a2, a3 an এই n সংখ্যক ঘটনাগুলো পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হয়, এবং এই ঘটনাগুলির মধ্যে একটি ঘটে, তাহলে x ঘটনা ঘটেছে এই সত্ত্বে ai ঘটনা ঘটার সম্ভাবনা কী হবে? p অফ ai বাই x। কারণ আমরা জানি যেটা জানা থাকে সেটা নিচে বসে, আর যেটার প্রবাবিলিটি নির্ণয় করতে হয় সেটা উপরে বসে, তার জন্য লিখেছি p অফ ai বাই x ইকুয়াল টু, আমরা এখান থেকে এটা একবারে মনে রাখবো যে p অফ ai প্রথমে বসবে ইন্টু p অফ x বাই ai, যেখানে এটা প্রথমে বসলে সেটা এটা নিচে থাকবে। এবার i এর মানটা প্রথমে আমি 1, 2, 3 থেকে n অবধি বসাতে যাবো, মাঝে যোগফল আকারে লিখবো যে p অফ a1 ইন্টু 1 বসালে ইন্টু p অফ x বাই a1 প্লাস p অফ a2 ইন্টু p অফ x বাই a2 প্লাস p অফ an ইন্টু p অফ x বাই an। যদি আবার i এর মানে 1, 2, 3 তিনটে ঘটনা থাকে a1, a2, a3, তাহলে নিচে p অফ উপরে তো বসবে p অফ যে ঘটনাটা বার করতে বলবে সেটাই বসবে। যদি i এর মানে 1 হয় তাহলে উপরে বসবে p অফ a1 ইন্টু p অফ x বাই a1, আর নিচে বসবে কত? p of a1 into p of x by a1 plus p of a2 into p of x by a2
প্লাস পি অফ এ থ্রি ইন্টু পি অফ এক্স বাই এ থ্রি। ঠিক আছে, তিনটে যোগফল হবে, আয়ের মান 1 2 3, চারটে বলে তাহলে আয়ের মান 1 2 3 4 অবধি বসাবো। ঠিক আছে, এইভাবে আমরা করতে থাকব। চলো এবার আমরা বেইস থিওরেম দিয়ে একটি অঙ্ক করি, তাহলেই তোমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবে। প্রথম সমস্যা, দেখতে একই রকম তিনটি বাক্সে সাদা ও কালো বলের সংখ্যা নিম্নরূপ। বাক্স 1 একটি সাদা ও দুটি কালো, বাক্স 2তে আছে দুটি সাদা ও একটি কালো, বাক্স 3তে আছে দুটি সাদা ও দুটি কালো। যথেচ্ছভাবে একটি বাক্স নির্বাচন করা হয় এবং তার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয়। উত্তোলিত বলটি দেখা যায় সাদা, তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? বেইস থিওরেম দিয়ে যে অঙ্কগুলি থাকে সেগুলোর লেখাগুলো একটু বড় থাকে, অঙ্কটা একটু বড় হয়। হ্যাঁ, দেখো অনেকটাই লেখা আছে, তাই তোমাদের ধৈর্য ধরে লেখাটি পড়তে হবে এবং খুব ভালোভাবে পড়তে হবে। কি কি তথ্য দেওয়া আছে সেটা জানতে হবে এবং কি নির্ণয় করতে হবে সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। দেখো প্রশ্নটিতে কী বলা আছে, এখানে আমার 3টে বাক্স আছে, প্রত্যেকটি বাক্সে সাদা এবং কালো বল আছে। প্রথম বাক্সে একটা সাদা দুটো কালো বল আছে, দ্বিতীয় বাক্সে দুটি সাদা ও একটি কালো বল আছে, তৃতীয় বাক্সে দুটি সাদা ও দুটি কালো বল আছে। তাহলে 3টে বাক্স আছে, তোমাকে 3টে বাক্সের মধ্যে থেকে একটা বাক্স প্রথমে নির্বাচন করতে হবে, মানে একটা বাক্স নিতে হবে। 3টে বাক্সর মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা বাক্স তোমাকে পছন্দ করতে হবে। এবার সেই বাক্স থেকে একটি বল তোমাকে তুলতে হবে। তুমি বলটা তুলে দেখলে কি সেটা সাদা। এবার তোমাকে নির্ণয় করতে হবে যে তুমি বলটি তৃতীয় বাক্স থেকে যদি তুলে থাকো তাহলে তার সম্ভাবনা কত। তার মানে বলছে যে তুমি যে বলটা তুললে, মানে তুমি যে প্রথমে বাক্সটা নির্বাচিত করেছিলে তারপর তো সেখান থেকে একটি বল তুলেছিলে, তাহলে তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত। আর একবার বলি, 3টে বাক্স আছে, প্রত্যেক বাক্সে কালো এবং সাদা বল আছে। তুমি প্রথমে একটা বাক্স নির্বাচন করবে, যে কোনো 3টের মধ্য থেকে একটা বাক্স তোমাকে বাছতে হবে। এবার সেই বাক্স থেকে তুমি একটি বল তুললে, দিয়ে দেখলে সেই বলটি কি হয়েছে না, সেই বলটি হচ্ছে সাদা। ঠিক আছে, তাহলে তোমার জানা থাকলো যে বলটা তুললে সেই বলটা হচ্ছে সাদা, এটা তুমি জেনে গেলে আগে থেকে। মানে থিওরিতে হচ্ছে যেটা এক্স বলা ছিল ঘটনা, হ্যাঁ, অর্থাৎ পি অফ এক্স, তাহলে এখানে তুমি হচ্ছে জেনে গেলে যে বলটি তুললে সেটি হচ্ছে সাদা, এটা তোমার জানা হয়ে গেল। এবার তোমাকে নির্ণয় করতে বলছে যে তুমি যে বাক্সটা নির্বাচিত করেছিলে সেটা তৃতীয় বাক্স হওয়ার সম্ভাবনা কত, 3 নম্বর বাক্সটি হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সমস্যা। তাহলে এটা এবার অ্যান্সার করব। তাহলে মনে রাখবে যে সমস্যাটা দেয়া থাকবে সেটা খুব ভালোভাবে পড়তে হবে এবং কি কি তথ্য দেওয়া আছে আর কি নির্ণয় করতে হয়েছে বা কি নির্ণয় করতে হচ্ছে সেটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। অ্যান্সার, আমরা প্রথমে 3টে বাক্স অঙ্কন করে নিই, ছবি। প্রথম বাক্স, এবার 3টে বাক্স আমরা অঙ্কন করি। তাহলে এখানে আমরা 3টে বাক্স অঙ্কন করলাম। প্রথম বাক্সে আছে একটি সাদা দুটো কালো, দ্বিতীয় বাক্সে আছে দুটি সাদা একটি কালো, আর তৃতীয় বাক্সে আছে দুটি সাদা দুটি কালো। ঠিক আছে, এবার আমরা হচ্ছে ধরি, তাহলে 3টে বাক্স আছে, তোমাকে 3টে বাক্সের মধ্য থেকে একটি বাক্স এবার নির্বাচন করতে হবে। কারণ তোমাকে দেখবে প্রশ্নে বলা আছে যে একটা যথেচ্ছভাবে একটি বাক্স নির্বাচন করা হলো। তাহলে আমি ধরে নিই প্রথম বাক্সটা নির্বাচিত হওয়ার ঘটনা হচ্ছে A1, দ্বিতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার ঘটনা হচ্ছে A2,
এবং তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার ঘটনা হচ্ছে A3। তাহলে ধরি A1, A1 হচ্ছে বাক্স 1 নির্বাচিত হওয়ার ঘটনা, নির্বাচিত হওয়ার ঘটনা। A2 কি? A2 ধরে হচ্ছে বাক্স 2 নির্বাচিত হওয়ার ঘটনা, ঠিক আছে। A3 হচ্ছে বাক্স 3 নির্বাচিত হওয়ার ঘটনা। এগুলো আমরা ধরে নিলাম। এবং আরেকটা জিনিস অঙ্কে বলা আছে যে তুমি যে বলটা তুললে সেই বলটা তুমি দেখতে পাচ্ছ কি সাদা, তাহলে সেটা ধরতে হবে। তাহলে সাদা মানে হোয়াইট, তাহলে ডাব্লু ধরে, ডাব্লু হচ্ছে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা বা উত্তোলিত, এখানে বলেছে সেটাই লিখলাম, উত্তোলিত বলটি সাদা হওয়ার ঘটনা, ঠিক আছে। তাহলে তোমাকে প্রথমেই ঘটনাগুলো ধরে নিতে হবে। দেখো প্রথমে আমাকে বলেছিল 3টে বাক্স দেওয়া ছিল, তাহলে 3টে বাক্সের মধ্যে থেকে তোমাকে প্রথমে একটা বাক্স নির্বাচিত করতে হবে। তার জন্য আমরা প্রথম বাক্স নির্বাচিত হওয়ার ঘটনা হচ্ছে A1, দ্বিতীয় বাক্স নির্বাচিত হওয়ার ঘটনা A2 এবং তৃতীয় বাক্স নির্বাচিত হওয়ার ঘটনা A3 ধরে নিলাম। আর একটা তোমাকে বলেছিল যে যে কোনো একটা বাক্স নির্বাচন করার পর সেখান থেকে একটা বল তোলা হলো এবং তোলা বলটি তুমি দেখতে পেলে সাদা, তাই আমি একটা ধরে নিলাম যে ডাব্লু হলো একটা ঘটনা যে উত্তোলিত বলটি সাদা। তাহলে ডাব্লু দ্বারা প্রকাশ পাচ্ছে যে বলটা তোলা হলো সেই বলটা সাদা হওয়ার ঘটনা, তার জন্য লিখেছি ডাব্লু হচ্ছে উত্তোলিত বলটি সাদা হওয়ার ঘটনা। এবার আমরা কি লিখতে পারি দেখো, অতএব P অফ A1 কী হবে, প্রথম 3টে বাক্সের মধ্যে প্রথম বাক্সটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত হবে, 1/3। P অফ A2 দ্বিতীয় বাক্সটি যদি নির্বাচিত হওয়ার ঘটনা কত, এটাও 1/3। তৃতীয় বাক্স P অফ A3 এটা নির্বাচিত হওয়ার ঘটনা হবে 1/3, ঠিক আছে। যদি দুটো বাক্স থাকতো A1 আর A2, ঘটনা দুটো হতো, তাহলে P অফ A1 = ½ এবং P অফ A2 = ½ যদি 4টে বাক্স থাকতো তখন প্রত্যেকটার প্রবাবিলিটি হতো 1/4 করে, ঠিক আছে। এটা এবার একটা বাক্স নির্বাচন করার পর তোমাকে একটা বল তুলতে হচ্ছে, তোলা বলটি দেখতে পাচ্ছ সাদা। আমি যদি প্রথমে প্রথম বাক্সটা নির্বাচন করি, ছবিতে দেখো, যদি প্রথম বাক্সটা আমি নির্বাচন করি তাহলে এখান থেকে যদি যে বলটা তুলি সেই বলটা সাদা হওয়ার ঘটনা কত। তাহলে প্রথম বাক্সে সাদা বল আছে একটা, কালো বল আছে দুটো। তাহলে আমি লিখছি অতএব P অফ প্রথম বাক্স থেকে যে বলটা তুললাম সেটা হচ্ছে সাদা, তাহলে হওয়ার ঘটনা, সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে কী হবে, P অফ W/A1, কারণ তুমি প্রথম বাক্সটা নির্বাচন করেছো, তা তোমার জানা আছে যে তুমি 3টে বাক্সের মধ্যে কোন বাক্সটা নিয়েছো, প্রথম বাক্সটা। এবার প্রথম বাক্স থেকে একটি বল তুলছো, সেই বলটি সাদা হওয়ার ঘটনা নির্ণয় করছো। দেখো তাহলে প্রথম বাক্সে মোট বল কটা আছে, 3টে। তাহলে 3টে থেকে একটা বল তোলা যায় 3C1। এবার তোলা বলটি সাদা, তোলা বলটি সাদা হতে গেলে আমার সাদা বল আছে কটা, প্রথম বাক্সে সাদা বল আছে একটা, তাহলে একটা থেকে একটা তোলা দেয় হচ্ছে 1C1। এটা ক্যালকুলেট করবে, দেখবে এটা পাবে হচ্ছে 1/3। অতএব P অফ, এবার আমি যদি দ্বিতীয় বাক্সটা নির্বাচিত করি, অর্থাৎ দ্বিতীয় বাক্সটা নিই, তাহলে নিচে লিখলাম A2 দ্বিতীয় বাক্সটা নিয়েছি। এবার দ্বিতীয় বাক্স থেকে যে বলটা তুলব সেটা সাদা হওয়ার ঘটনা, ঠিক আছে। P অফ W/A2। দেখো দ্বিতীয় বাক্সে দেখবে টোটাল বল আছে 3টে, কারণ দুটো সাদা একটা কালো, তাহলে 3টে থেকে একটা বল তোলা যায় 3C1। এবার বলটা সাদা হতে গেলে কি হয়, তোলা বলটি সাদা থেকেই আসতে হবে, সাদা বল আছে কটা, দুটো, তাহলে দুটো সাদা থেকে একটা বল নেওয়া যায় 2C1।
এটা ক্যালকুলেট করলে দেখবে হবে হচ্ছে তোমার 2/3। অতএব পি অফ, এবার যদি আমি তৃতীয় বাক্সটা নির্বাচন করি তাহলে পি অফ নিচে A3, তাহলে তৃতীয় বাক্স থেকে একটা বল তুলব, সেই তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে এটা। তাহলে দেখবে তৃতীয় বাক্সে বল আছে হচ্ছে টোটাল 4টে, 2টো সাদা এবং 2টো কালো। তাহলে 4টে থেকে একটা বল নেওয়া যায় 4C1। এবার তোলা বলটা সাদা, সাদা বল কটা আছে তৃতীয় বাক্সে 2টো, তাহলে 2টো সাদা থেকে একটা নেওয়া যায় 2C1। এটা ক্যালকুলেট করে 2C1 মানে হচ্ছে 2, 4C1 মানে 4, এটা মানে 1/2। তাহলে নির্ণয় কী করতে হবে এবার আমাকে, তাহলে আমাকে নির্ণয় করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে পি অফ। তোমাকে বলেছে যে তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত। তুমি তো জেনে গেছো তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার ঘটনা তুমি A3, তাহলে A3 ঠিক আছে। আর তো তৃতীয় বাক্স যে বলটা তুলেছিল সেটা হচ্ছে সাদা, পি অফ A3/W, এটা তোমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে। কারণ তোমাকে দেখো প্রশ্নে চেয়েছে যে তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত। এই যে তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে এটা। আর তুমি তো জেনে গেছো যে যে বলটা তুলেছে সেটা সাদা, তাহলে আমাকে এটা নির্ণয় করতে হবে ঠিক আছে, পি অফ A3/W। এবার দেখো বেইস থিওরেম কী থেকে লিখতে পারি, অতএব বেইস থিওরেম থেকে পাই পি অফ A3/W ইকুয়াল টু, তাহলে উপরে লিখবো আমি পি অফ A3 ইন্টু পি অফ W/A3। আমার এখানে কটা ঘটনা আছে, তিনটে দেখো, মানে অ্যাকচুয়ালি বাক্স নির্বাচিত হওয়ার ঘটনা A1, A2 এবং A3 ঠিক আছে। তার মধ্যে আমি A3টা নির্বাচিত হওয়ার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমি প্রথমে হচ্ছে এখানে ঘটনা আছে A1, A2, A3 বাক্স নির্বাচিত হওয়ার ঘটনা। তাহলে আমি নিচে প্রথমে কী দিয়ে শুরু করবো, উপরে যেটা লেখা আছে প্রথমে A3 বলতে A1 দিয়ে শুরু করবো। তাহলে পি অফ A1 ইন্টু পি অফ W/A1 প্লাস A1 হলো। এবার হচ্ছে কোনটা আর একটা A2 দিয়ে শুরু করবো, পি অফ A2 ইন্টু পি অফ W/A2 প্লাস পি অফ, এবার লিখবো A3 ইন্টু পি অফ W/A3 ঠিক আছে। আমরা উপরে তো যেটা হবে, যে ঘটনাটা আমাকে বলেছে সেই যেটা সম্ভাবনা নির্ণয় করতে বলছে সেটা তো উপরে বসলো, যে পি অফ আমাকে নির্বাচিত করতে হবে কি, পি অফ A3/W। তাহলে পি অফ A3/W সমান সমান উপরে লিখলাম পি অফ A3 ইন্টু পি অফ W/A3। এবার দেখো তাহলে এই যে A3 তুমি উপরে যেটা থাকলো, তাহলে এইরকম ঘটনা কটা আছে তোমার, মানে এই সম্বন্ধে A3 যুক্ত ঘটনা, বা সরি A3 এই ধরনের ঘটনা, A3 যুক্ত নয়, এই যে A3 যে ঘটনাটা সেই সম্বন্ধে ঘটনা কতগুলো আছে। A3টা কার সঙ্গে সম্বন্ধযুক্ত, A3টা হচ্ছে বাক্স নির্বাচিত হওয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত। তাহলে বাক্স নির্বাচিত হওয়ার ঘটনা কটা আছে, বাক্স নির্বাচিত হওয়ার ঘটনা আছে 3টে, প্রথম বাক্স, দ্বিতীয় বাক্স, তৃতীয় বাক্স নির্বাচিত হওয়ার ঘটনা যতক্ষণ A1, A2 আর A3। তাই আমরা নিচে প্রথমে আমরা A1 দিয়ে এটাকে লিখলে যেটা হয় সেটা প্রথমে লিখব, পি অফ A1 ইন্টু পি অফ W/A1 প্লাস A2 দিয়ে লিখলে যেটা হয় সেটা লিখলাম, প্লাস A3 দিয়ে লিখলে যেটা হয় সেটা লিখলাম। এবার এই মানগুলো সব আমার জানা আছে, এই মানগুলো আমি যদি বসিয়ে দিই তাহলে এটা সিম্পলিফিকেশন করব, যেটা পাবো সেটাই হচ্ছে উত্তর। সমান সমান দেখো বলো পি অফ A3-র মান কত, পি অফ A3 হচ্ছে 1/3 ইন্টু পি অফ W/A3-র মান হচ্ছে 1/2, পি অফ A1-এর মান হচ্ছে 1/3, পি অফ W/A1-এর মান, পি অফ W/A1-এর মানও হচ্ছে 1/3 প্লাস পি অফ A2-র মান 1/3 ইন্টু পি অফ W/A2 এর মান হবে আছে দেখবে 2/3 প্লাস
পি অফ এ থ্রির মান হচ্ছে 1/3 ইন্টু পি অফ ডাব্লু বাই এ থ্রির মান হচ্ছে 1/2। ঠিক আছে, এটাকে এবার আমরা সিম্পলিফিকেশন করি। এটাকে আমরা সিম্পলিফিকেশন করলাম, হ্যাঁ, তার মান পেলাম কত? 1/3। অতএব তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার ঘটনা হবে 1/3। সরি, ঘটনা নয়, সম্ভাবনা। তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা হবে 1/3। অতএব তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, কোনো বল্টু কারখানায় M1, M2, M3 মেশিনে মোট উৎপাদনের যথাক্রমে 25%, 30% ও 40% উৎপাদন হয়। মেশিন তিনটির উৎপাদনের যথাক্রমে 5%, 4% ও 2% ত্রুটিপূর্ণ। মোট উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বল্টু নেওয়া হয় এবং দেখা যায় এটি ত্রুটিপূর্ণ। M3 মেশিনের সাহায্যে বল্টু উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে আমার তিনটে মেশিন আছে, M1, M2, M3। এই মেশিন তিনটির সাহায্যে মোট উৎপাদন যথাক্রমে 25%, 30% ও 40%। অর্থাৎ M1 মেশিন উৎপাদন করে 25%, M2 মেশিন উৎপাদন করে 35% এবং M3 মেশিন উৎপাদন করে 40%। এই মেশিন তিনটির উৎপাদনের যথাক্রমে 5%, 4% ও 2% ত্রুটিপূর্ণ, অর্থাৎ খারাপ বল্টু উৎপন্ন হয়। M2 মেশিন থেকে ত্রুটিপূর্ণ অর্থাৎ খারাপ বল্টু উৎপাদন হয় 5%, M2 মেশিন থেকে ত্রুটিপূর্ণ বল্টু উৎপাদন হয় 4% এবং M3 মেশিন থেকে ত্রুটিপূর্ণ বল্টু উৎপাদন হয় 2%। মোট উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বল্টু নেওয়া হলো। যে বল্টুগুলো উৎপাদন হয়েছে সেখান থেকে যে কোনো একটা বল্টু তুলে নেওয়া হলো। এবার দেখা গেল যে বল্টুটি কী হয়েছে? ত্রুটিপূর্ণ। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে যে এই ত্রুটিপূর্ণ বল্টুটি M3 মেশিন থেকে উৎপাদন হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে তিনটে মেশিন আছে, যে M1 মেশিন থেকে বল্টু উৎপাদনের ঘটনা হচ্ছে A1 আর M2 মেশিন থেকে বল্টু উৎপাদনের ঘটনা A2 এবং M3 মেশিন থেকে বল্টু উৎপাদনের ঘটনা হচ্ছে M3। আবার মেশিন তিনটির উৎপাদন যথাক্রমে 5%, 4% ও 2% হচ্ছে ত্রুটিপূর্ণ। তাহলে আমরা ধরবো যে আরেকটা ইভেন্ট, যে ধরে নেব যে আরেকটা ইভেন্ট ধরলাম ডি একটা ঘটনা, যেটি হলো বল্টু ত্রুটিপূর্ণ। ঠিক আছে, অর্থাৎ বল্টু ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা হচ্ছে ডি। তাহলে আমরা প্রথমে দেখো ধরে নিলাম A1 হচ্ছে M1 মেশিন থেকে বল্টু উৎপাদনের ঘটনা, A2 হচ্ছে M2 মেশিন থেকে বল্টু উৎপাদনের ঘটনা এবং A3 হচ্ছে M3 মেশিন থেকে বল্টু উৎপাদনের ঘটনা এবং ডি উৎপাদিত বল্টুটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা। তাহলে অতএব পি অফ A1 অর্থাৎ M1 মেশিন থেকে বল্টু উৎপাদনের সম্ভাবনা কত বলে দেওয়া আছে? 25%। 25% মানে হচ্ছে, আচ্ছা তুমি এখানে প্রথমে লেখো 25%, মানে হচ্ছে 25/100, এটা কাটাকাটি করলে হবে 1/4। অতএব পি অফ A2 অর্থাৎ M2 মেশিন থেকে বল্টু উৎপাদনের সম্ভাবনা হচ্ছে 35%। 35% মানে 35/100, এটাকে যদি 5 দিয়ে কাটাকাটি করে 5 7 35, 5 20 100। অতএব পি অফ A3 অর্থাৎ M3 মেশিন থেকে বল্টু উৎপাদনের সম্ভাবনা বলা আছে 40%, মানে হচ্ছে 40/100। 0 কেটে গেল, তার 2 দিয়ে কাটাকাটি করলে 2/5। এবার বলা আছে M1 মেশিন থেকে ত্রুটিপূর্ণ বল্টু উৎপাদনের সম্ভাবনা বলা আছে 5%। তাহলে অতএব পি অফ ত্রুটিপূর্ণ মানে পি অফ ডিটা হচ্ছে ত্রুটিপূর্ণ বল্টু, সেটা হচ্ছে কোন মেশিন থেকে? পি অফ, আচ্ছা এটা বলি কি, পি অফ ডি বাই
M1 মেশিন থেকে, মানে পি অফ ডি বাই A1 সমান সমান বলা আছে 5%। 5% মানে 5/100 সমান সমান হচ্ছে 1/20। অতএব পি অফ ডি বাই A2, পি অফ ডি বাই A2 মানে দ্বিতীয় মেশিন অর্থাৎ M2 থেকে উৎপাদিত বোল্টটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা বলা আছে দেখবে 4%। 4% মানে হচ্ছে 4/100, কাটাকাটি করলে হচ্ছে 1/25। আর একটা হচ্ছে অতএব পি অফ ডি বাই A3 অর্থাৎ M3 মেশিন থেকে উৎপাদিত বোল্টটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত আছে? 2%। 2/100, এটা কাটাকাটি করলে হচ্ছে 1/50। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে? আমাকে বলেছে যে ত্রুটিপূর্ণ বোল্টটি M3 মেশিন থেকে উৎপাদিত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আমি একটা বল্টু তুলেছি, দিয়ে দেখতে পেয়েছি বল্টুটি ত্রুটিপূর্ণ, তাহলে সেই বল্টুটি M3 মেশিন থেকে উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে আমাকে বার করতে পি অফ A3/D। ঠিক আছে, A3/D। তাহলে অতএব আমাকে নির্ণয় করতে হবে পি অফ A3/D। কেন A3/D নির্ণয় করতে হবে সেটা আগের অঙ্কেও বলেছি। আমি একটা বল্টু তুললাম, দিয়ে দেখলাম বল্টুটি ত্রুটিপূর্ণ, তাহলে জানা হয়ে গেল যে বল্টুটি ত্রুটিপূর্ণ, তাহলে ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা কত ডি, সে তাই জন্য সেটা নিচে আছে। এবার আমাকে নির্ণয় করতে বলেছে যে ত্রুটিপূর্ণ বল্টুটি M3 মেশিন থেকে উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত। এবার আমার ধরা আছে যে M3 মেশিন থেকে বল্টু উৎপাদনের ঘটনা হচ্ছে A3, তাই আমাকে বার করতে পি অফ A3/D। তাহলে অতএব বেইস থিওরেম থেকে পাই, আমরা কী পাই? বেইস থিওরেম থেকে পড়ছি পি অফ A3/D ইকুয়াল টু, তাহলে আমি ওপরে লিখব ওদের পি অফ A3 ইন্টু পি অফ ডি বাই A3, আর নিচে কতগুলো আমার বল্টু উৎপাদনের ঘটনা হচ্ছে? 3টে, A1 A2 আর A3। তাহলে প্রথমে এখানে A3-এর জায়গায় আমি A1 বসিয়ে দেবো, সেটা নিচে লিখব পি অফ A1 ইন্টু পি অফ ডি বাই A1 প্লাস এরপরটা হচ্ছে A3 যে A2 বসিয়ে দেবো পি অফ A2 ইন্টু পি অফ ডি বাই A2। এরপরে লিখবো আমরা আরেকটা হচ্ছে A3, পি অফ A3 ইন্টু পি অফ ডি বাই A3। এদের সবার মানগুলো আমার জানা আছে, মানগুলো বসিয়ে সিম্পলিফিকেশন করব। তাহলে এবারে আমি মানগুলো বসালাম, মানগুলো বসিয়ে সিম্পলিফিকেশন করলাম। তোমরা তোমাদের মতো সিম্পলিফিকেশন করবে। আমি সিম্পলিফিকেশন করে পেলাম শেষ অবধি 16/69। তাহলে অতএব M3 মেশিনের সাহায্যে বল্টু উৎপাদিত হওয়ার সম্ভাবনা 16/69। নেক্সট প্রবলেম, এ 5টির মধ্যে 4টি ক্ষেত্রে, বি 4টির মধ্যে 3টি ক্ষেত্রে এবং সি 3টির মধ্যে 2টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তারা একই সঙ্গে আঘাত করে, কমপক্ষে 2টি গুলির আঘাত হানার সম্ভাবনা কত? যদি 2টি গুলি আঘাত হানে তবে সি গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা কত? তাহলে এখানে এ বি সি 3জন আছে। এ 5টা গুলি চালালে 4টে লক্ষ্যবস্তুতে আঘাত করে, বি এর ক্ষেত্রে সেটা হয় 4টের মধ্যে 3টি, আর সি এর ক্ষেত্রে হয় 3টের মধ্যে 2টি। তারা একসঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত করে, অর্থাৎ 3জন একই সঙ্গে গুলি চালায়। তাহলে কমপক্ষে 2টি গুলির আঘাত হানার সম্ভাবনা কত? আমার এটা ফার্স্ট পার্ট, কমপক্ষে 2টি গুলির আঘাত হানার সম্ভাবনা কত বার করতে হবে। আর সেকেন্ড পার্টে বলছে যে ধরো 2টো গুলি আঘাত হেনেছে, মানে 2টো গুলি আঘাত করেছে, তাহলে সি গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা কত? ঠিক আছে, অর্থাৎ এ আর বি এর যদি আঘাত করে তাহলে সি যে গুলিটি চালিয়েছে সেই গুলিটি আঘাত হানতে না পারার সম্ভাবনা কত আমাকে নির্ণয় করতে হবে।
তাহলে আমরা প্রথমে ধরে নেব এ বি সি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারার ঘটনা যথাক্রমে E1 E2 ও E3। আগের মতো ধরতে পারতে যে E1 কোলন চিহ্ন লিখতে এর লক্ষ্যবস্তুতে আঘাত করার ঘটনা, ঠিক আছে, একইভাবে যেমন লিখেছিলাম, বা একবারও লিখতে পারো। তাহলে অ্যান্সার আমরা তাহলে ধরি এ বি ও সি এর লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারার ঘটনা যথাক্রমে E1 E2 ও E3। তাহলে অতএব পি অফ E1 সমান সমান কত হবে? E1 হবে, দেখো এ হচ্ছে 5টার মধ্যে 4টি ক্ষেত্রে আঘাত করে, তাহলে 4/5। পি অফ E2 মানে হচ্ছে বি 4টের মধ্যে 3টে, তাহলে 3/4। আর পি অফ E3 হচ্ছে 3টের মধ্যে 2টি ক্ষেত্রে আঘাত করে, তাহলে হবে 2/3। তাহলে অতএব পি অফ E1 কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস পি অফ E1। পি অফ E1 এর ভ্যালু হচ্ছে 4/5, ক্যালকুলেট করলে 1/5 পেলাম। তাহলে P1 E1 তার কমপ্লিমেন্ট সমান সমান 1/5। ঠিক একইভাবে প্রবাবিলিটি অফ E2 তার কমপ্লিমেন্ট হবে 1/4 এবং প্রবাবিলিটি অফ E3 তার কমপ্লিমেন্ট হবে 1/3। অতএব কমপক্ষে 2টি গুলির আঘাত আনার সম্ভাবনা, কমপক্ষে 2টি গুলি অর্থাৎ 2টো গুলি কমপক্ষে লাগতেই হবে, আমার 3টে গুলিও লাগতে পারে। তাহলে কমপক্ষে 2টি গুলির আঘাত হওয়ার সম্ভাবনা, আমি ধরলাম E1 গুলি আঘাত করেছে, E2 গুলি আঘাত করেছে, তাহলে E3 গুলি আঘাত করলো না, তাহলে E3 তার কমপ্লিমেন্ট হলো। তাহলে দেখো কমপক্ষে 2টো গুলি আঘাত করলো, 2টো গুলি এখানে আঘাত করেছে। ইউনিয়ন আবার এরকম হতে পারে, E1 গুলি আঘাত করেছে, ইন্টারসেক্সে E2 গুলি আঘাত করেনি, তাহলে E2 কমপ্লিমেন্ট, তাহলে E3 আঘাত করলো। আবার আমরা এরকম হতে পারে ইউনিয়ন E1 গুলি আঘাত করেনি, E2 গুলি আঘাত করেছে, আবার E3 গুলি আঘাত করেছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 2টো করে গুলি আঘাত করেছে, তাই আমার কমপক্ষে 2টো বলেছে, তাই আমার 3টে গুলি আঘাত করতে পারে। আবার এরকম হতে পারে E1 গুলিও আঘাত করেছে, E2ও করেছে, E3 গুলিও আঘাত করেছে। এই প্রত্যেকটি ঘটনা এখানে, অর্থাৎ এই ঘটনা E1 ইন্টারসেকশন E2 ইন্টারসেকশন E3 তার কমপ্লিমেন্ট, আবার এটা এটা এটা, এই 4টে ঘটনা হচ্ছে পরস্পর পৃথক। তাই আমরা লিখতে পারি, তাই আমরা লিখলাম কি পি অফ এটা প্লাস পি অফ এটা প্লাস পি অফ এটা প্লাস পি অফ এটা। ঠিক আছে, যেহেতু এগুলো সব পরস্পর পৃথক তাই এগুলো আমরা এরকম আকারে প্লাস আকারে লিখলাম। এবার এই প্রত্যেকটা ঘটনা মানে E1 E2 E3 এবং E1 তার কমপ্লিমেন্ট, E2 তার কমপ্লিমেন্ট এবং E3 তার কমপ্লিমেন্ট পরস্পর স্বাধীন। তাই স্বাধীনের জন্য আমরা প্রথম ক্ষেত্রে কী লিখতে পারি? এই ক্ষেত্রে আমরা লিখতে পারি পি অফ E1 ইন্টু পি অফ E2 ইন্টু পি অফ E3 তার কমপ্লিমেন্ট। পরেরটার ক্ষেত্রেও তাই লিখব, তারপরেরটার ক্ষেত্রে লিখব, তারপরেরটার ক্ষেত্রেও আমরা লিখব। তাহলে পরেরটার ক্ষেত্রে আমরা কী লিখব? পি অফ E1 ইন্টু পি অফ E2 তার কমপ্লিমেন্ট ইন্টু পি অফ E3 তার কমপ্লিমেন্ট, এভাবে আমরা লিখব বাকিগুলো। ঠিক আছে, এখানে আমাদের প্রত্যেকটির মান জানা আছে। এবার এই মানগুলো আমরা বসাবো, বসিয়ে সিম্পলিফিকেশন করব। এবার এদের মানগুলো আমরা বসালাম। ঠিক আছে, এবার আমরা এটা বসাবার পর সিম্পলিফিকেশন করব। ঠিক আছে, এটা পেলাম। এবার সিম্পলিফিকেশন করলে আমরা ফাইনালি পেলাম 5/6। তাহলে অতএব কমপক্ষে 2টি গুলির আঘাত হানার সম্ভাবনা 5/6। এটা হচ্ছে ফার্স্ট পার্টের অ্যান্সার। এবার আমরা সেকেন্ড পার্ট করব। সেকেন্ড পার্টে আমাকে বলেছে যে যদি 2টি গুলি আঘাত হানে তাহলে সি গুলিটি আঘাত হানতে না পারার সম্ভাবনা কত। তাহলে আমরা ধরে নিই যে 2টি গুলি আঘাত করার ঘটনা আমরা একটা ধরে নেব, যে ধরে নিই যে 2টি গুলির আঘাত করার ঘটনা হচ্ছে এফ। ধরে নিলাম, ধরি 2টি গুলির আঘাত হানার ঘটনা হচ্ছে এফ। অতএব পি অফ এফ, পি অফ এফ মানে কী হবে? পি অফ এফ হচ্ছে ঠিক 2টো গুলি আঘাত হানবে, 2টোর বেশি কিন্তু আঘাত হানবে না, 2টোর কমও আঘাত হানবে না। তাহলে অতএব পি অফ এফ আমরা নির্ণয় করব। তাহলে কী হবে? পি অফ এফ ইকুয়াল টু, দেখো পি অফ
তাহলে হচ্ছে প্রথমে যদি E1গুলি আঘাত আনলো, E1 E2 দুটো ইন্টারসেকশন, তাহলে E3 করবে না। মানে E1 মানে অ্যাকচুয়ালি এ আর বি গুলি আঘাত করলো, এ যে গুলিটা ছুঁড়েছে এবং বি যে গুলিটা ছুঁড়েছে সেই গুলি দুটো আঘাত করলো, আর সি যে গুলিটা ছুঁড়েছে সেই গুলিটা একটা আঘাত করলো না, এটা হতে পারে। আবার এরকম হতে পারে যে E1 ইন্টারসেকশন E2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E3, অর্থাৎ বি যে গুলিটা ছুঁড়েছে সেটা আঘাত করেনি, এ আর বি এর গুলি আঘাত করেছে, তাহলে দুটো গুলি আঘাত করলো। আবার এটাও হতে পারে E1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E2 ইন্টারসেকশন E3, অর্থাৎ এক্ষেত্রে বি ও সি যে গুলি দুটো ছুঁড়েছে সেই দুটো আঘাত করেছে, এ যে গুলিটা ছুঁড়েছে সেটা আঘাত করেনি। এই ঘটনাগুলো সব হচ্ছে পরস্পর পৃথক, তাহলে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এই ঘটনাগুলো পরস্পর পৃথক তাই লিখতে পারি পি অফ এটা প্লাস পি অফ এটা প্লাস পি অফ এটা, তাই লেখা হয়েছে। এবার E1 E2 E3 এবং E1 কমপ্লিমেন্ট E2 কমপ্লিমেন্ট এবং E3 কমপ্লিমেন্ট ঘটনাগুলো পরস্পর স্বাধীন, তাই আমরা এক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, প্রথমটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো পি অফ E1 ইন্টু পি অফ E2 ইন্টু পি অফ E3 তার কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে লিখবো, তৃতীয়টার ক্ষেত্রেও লিখবো। তাহলে আমরা এটা লিখলাম। আমরা এক্ষেত্রে প্রত্যেকটি রাশির মান জানি, সেই মানগুলো বসিয়ে আমরা এবার এটা সিম্পলিফিকেশন করব, তাহলেই যে অ্যান্সারটি পাবো সেটা হচ্ছে দুটি গুলির আঘাত হানার ঘটনা। প্রত্যেকটি মান বসিয়ে আমরা সিম্পলিফিকেশন করে আমরা এটা পেলাম, এটা এবার লসগু করব, তাহলে এটা লসগু করলে এটা পেলাম। তাহলে অতএব আমি পি অফ এফ মানে ঠিক দুটি গুলির আঘাত হানার সম্ভাবনা পেয়ে গেলাম 13/30। এবার তুমি ভাবো, তোমাকে বলেছে যে যদি ঠিক দুটি গুলি আঘাত হানে তাহলে সি গুলিটি আঘাত হানতে না পারার ঘটনা কত। সি গুলিটির আঘাত হানতে পারার ঘটনা আমি ধরেছি E3, তাহলে আঘাত হানতে না পারার ঘটনা হবে E3 তার কমপ্লিমেন্ট। তাহলে আমাকে বলেছে পি অফ E3 তার কমপ্লিমেন্ট না আঘাত হানতে না পারার ঘটনাটা নির্ণয় করতে বলেছে, যখন জানা আছে যে প্রথম দুটি গুলি আমার আঘাত এনেছে, অর্থাৎ দুটো গুলির আঘাত হানার ঘটনা হচ্ছে পি অফ এফ। ঠিক আছে, অর্থাৎ তৃতীয় গুলিটির আঘাত হানতে না পারার সম্ভাবনা নির্ণয় করতে হবে যখন জানা আছে ঠিক দুটি গুলি আমার আঘাত এনেছে, ঠিক দুটো গুলি আঘাত এনেছে। তাহলে ঠিক দুটো গুলি আঘাত আনার সম্ভাবনা আমার তো এফ নির্ণয় করা আছে, তাহলে আমাকে এটা নির্ণয় করতে হবে। আরেকবার বলি, আমাকে নির্ণয় করতে বলেছি যে ঠিক দুটো গুলি আঘাত যদি হানে তাহলে সি গুলিটির আঘাত হানতে না পারার সম্ভাবনা কত। আমার সি গুলিটি আঘাত হানতে না পারার ঘটনা আমার ধরা আছে E3, আঘাত হানতে পারা মানে আঘাত করার ঘটনা হচ্ছে E3 ধরা আছে, তাহলে আঘাত না করার ঘটনা হবে E3 তার কমপ্লিমেন্ট। এবার আমাকে বলে দিয়েছে যে ঠিক দুটোগুলি আঘাত করেছে, তা ঠিক দুটোগুলি আঘাত করেছে ঘটনা আমি কি ধরেছি এফ, সেটা আমার জানা, তাহলে এফটা নিচে লিখেছি। এবার বলেছে তাহলে সি গুলিটি আঘাত না করার ঘটনা নির্ণয় করতে, আঘাত না করার ঘটনা হলে পি অফ E3 তার কমপ্লিমেন্ট হবে। এটা মানে আমি জানি নিচে হবে পি অফ এফ আর উপরে হবে পি অফ এফ ইন্টারসেকশন E3 তার কমপ্লিমেন্ট। তাহলে আমার তো পি অফ এফের ভ্যালু আমি পেয়ে গেছি, এখন আমাকে এখন নির্ণয় করতে পি অফ এফ ইন্টারসেকশন ই তার কমপ্লিমেন্ট। তাহলে এখন বা অতএব বা এখন পি অফ এফ ইন্টারসেকশন ই তার কমপ্লিমেন্ট এটা নির্ণয় করব, ইকুয়াল টু, দেখো এফ মানে হচ্ছে দুটো গুলি আঘাত এনেছে আর ইন্টারসেকশন ই তার কমপ্লিমেন্ট, ই তার কমপ্লিমেন্ট মানে ইটা এটা E3 তার কমপ্লিমেন্ট হবে, ই নয়, এখানেও তাই হবে E3 তার কমপ্লিমেন্ট হবে এখানটায়। ঠিক আছে, E3, কারণ আমার E3 তার কমপ্লিমেন্ট মানেই হচ্ছে তৃতীয় গুলি অর্থাৎ সি গুলিটি আঘাত হানতে না পারার ঘটনা। ঠিক আছে, E3 তার কমপ্লিমেন্ট সি গুলিটি আঘাত করেনি। এফ মানে তাহলে হচ্ছে দুটো গুলি আঘাত করছে, তাহলে যদি সি গুলিটা আঘাত না করে তাহলে প্রথম দুটো গুলি অর্থাৎ এ ও বি এর ছোড়া গুলি দুটো আঘাত করেছে, তাহলে এ ও বি এর ছোড়া গুলি দুটো আঘাত করার ঘটনা আমরা ধরেছিলাম E1 ও E2, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো পি অফ E1 ইন্টারসেকশন E2 ইন্টারসেকশন E3 তার কমপ্লিমেন্ট। এই ঘটনাগুলো পরস্পর স্বাধীন, তাই আমরা লিখতে পারি পি অফ E1 ইন্টু পি অফ E2 ইন্টু পি অফ E3 তার
কমপ্লিমেন্ট। এবার এদের ভ্যালুগুলো বসিয়ে আমি মান নির্ণয় করব। তাহলে মান পেলাম 1/5। তাহলে অতএব যদি দুটি গুলি আঘাত হানে তাহলে সেই গুলিটি আঘাত হানতে না পারার ঘটনা কী হবে? পি অফ দুটো গুলিটি আঘাত হানতে না পারার ঘটনা আমরা জানি পি অফ E3 তার কমপ্লিমেন্ট। আর আমার জানা আছে যে দুটো গুলি আঘাত করেছে, তাহলে দুটো গুলি আঘাত করার ঘটনা আমি ধরেছিলাম হচ্ছে এফ, তাহলে পি অফ E3 তার কমপ্লিমেন্ট বাই এফ। এটা মানে আমি জানি পি অফ এটা আমরা লেখো নিচে হবে পি অফ এফ আর ওপরে হবে পি অফ এফ ইন্টারসেকশন E3 তার কমপ্লিমেন্ট। উভয়ের মান জানা আছে, মানগুলো বসিয়ে দিই, তারপর আমি সিম্পলিফিকেশন করব। ঠিক আছে, মানগুলো বসলাম, বসিয়ে সিম্পলিফিকেশন করলাম, পেলাম 6/13। এটাই আমার হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব যদি দুটি গুলি আঘাত হানে তাহলে সেই গুলিটি আঘাত হানতে না পারার ঘটনা হচ্ছে 6/13। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।